সুপ্রিয় দর্শক, স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন এফি ওয়েলবিংয়ে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আমাদের আজকের আয়োজনের অতিথি ল্যাবেট ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিব শামীম। তার সঙ্গে আমরা আলাপ করব বাংলাদেশে বর্তমান ক্যান্সার পরিস্থিতি কীরকম, এই বিষয়ে সচেতনতা কতটুকু, এই রোগের চিকিৎসার অবকাঠামো কীরকম এবং ভবিষ্যতে আমাদের করণীয় কী। জনাব সাকিব শামীম, আপনাকে স্বাগত ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। জি, ধন্যবাদ। আপনি জানেন আজকে বিশ্ব ক্যান্সার দিবস। আপনার কাছে জানতে চাই বাংলাদেশে এই দিবসটির আসলে গুরুত্বটা কী এবং এই দিবস নিয়ে কথা বলবার কেন প্রয়োজন। জি, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ শুধু এটা আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ না, এটা সকল মানুষের জন্যই হওয়া উচিত। এটার প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশ কিংবা এখন পৃথিবীতেই ক্যান্সারের অবস্থাটা আসলে ভয়াবহ। এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে প্রতিটি ক্যান্সারেরই আসলে এক একটি যাত্রা ভিন্ন, কিন্তু আপনার সচেতনতা এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। যেমন একটি ছোট্ট উদাহরণ আমি দিতে পারি যে একটা ক্যান্সার ট্রিটমেন্ট খরচ করতে লাগে অলমোস্ট 40 থেকে 50 লক্ষ টাকা, কিন্তু একটা স্ক্রিনিং করতে লাগে আপনার 3 থেকে 4 হাজার। তো এই স্ক্রিনিংটা যদি আমরা করে ফেলি প্রতি বছরে একবার, এটা যে কোনো স্ক্রিনিংয়ে আপনার মেলদের জন্য হয়তো বা একটা প্রস্টেট অ্যান্টিজেন, ফিমেলদের জন্য একটা ম্যামোগ্রাফি, তো এই কাজটা করলে কিন্তু আপনি অনেকাংশে আপনি নিজেকে সেভ করছেন। তো এই কারণে আমি মনে করব যে দিনটা আসলে সবাইকে মনে করিয়ে দিবে যে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে বাংলাদেশে ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভীতি আছে, এক ধরনের ভুল ধারণা আছে, কুসংস্কার আছে। তো এইগুলো দূর করবার জন্যে কি আমাদের করণীয়? এটা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের করণীয় কি? আমাদের অনেক স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোর করণীয় কি? আমাদের দেশে ক্যান্সারটা এখনও অনেক, বিশেষ করে আমি শহরের কথা বলবো না, গ্রামে ক্যান্সারটা একটা ভুল তথ্য এবং অনেক ধরনের কুসংস্কার রয়েছে। তো এটার মূলতটাই হচ্ছে অজ্ঞতা, এবং আমাদের দেশে এটি বহুল প্রচলিত। যেমন আমরাও অনেক পেশেন্ট দেখি যে স্টেজ 2 ব্রেস্ট ক্যান্সার বা 3 ব্রেস্ট ক্যান্সার, কিন্তু পল্লী চিকিৎসক বা গ্রামের আপনার ওঝা দিয়ে ট্রিটমেন্ট করছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হচ্ছে, যেগুলোর আসলে এফিকেসির থেকে বরঞ্চ ক্ষতি হচ্ছে বেশি। এবং এই যে লেট ডায়াগনোসিসটা আমাদের হচ্ছে এবং এই যে একটা ভুল ট্রিটমেন্ট যে তারা করে ফেলতেছে, এতে রুগী অনেক ক্ষতি হয়। এইগুলো জায়গা থেকেই আমাদেরকে আসলে সচেতনতাটা আরও বাড়াতে হবে। বাড়ালে আমি মনে করি যে এই যে কনসেপ্টগুলো আমাদের এখন আছে, যে আমাদের আসলে আমাদের যদি কোথাও একটা চাকা হয়, অনেক দিন ধরে ব্যথা করতেছে, আমাদের সাথে সাথে ইনিশিয়ালি তো আমরা অঙ্কোলজিস্টের কাছে যাব না, একজন আমাদের প্রাইমারি ফিজিশিয়ান বা একজন জেনারেল সার্জনকে দেখানো, সে আপনাকে হয়তো বা এটা কি কাটতে হবে না এটা আপনার ওষুধ খেলে ঠিক হবে, এই ডিসিশনগুলো আমি মনে করি প্রম্পটলি তখনই হবে যখন মানুষ সচেতন হবে। সারা পৃথিবী জুড়ে এখন কথাবার্তা বেশ চলছে যে অত্যাধুনিক ডায়াগনস্টিক যে প্রসেস সেইটা, তারপরে মাল্টিডিসিপ্লিনারি ক্যান্সার কেয়ার, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বহু দেশে এটা শুরু হয়েছে। বাংলাদেশের অবস্থা এই জায়গাটাতে কি? আমাদের গুটি কয়েক প্রতিষ্ঠানে ভালো আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের যে আসলে যে ওভারঅল সিচুয়েশান আপনি যদি দেখেন, আমরা এখন অনেক পিছিয়ে আছি। এটার মূল কারণটাই হচ্ছে যে আমাদের ক্যান্সারে প্রথমত আসে ডায়াগনোসিস, তারপর আসে প্রগনোসিস, তারপর প্যালিয়েশন, এন্ড অফ লাইফ কেয়ার, মানে অনেকগুলো স্টেজ। এবং ক্যান্সারটাকে আসলে প্রপারলি আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের প্রথম একটা ব্যাপারটা আসে, এটা তো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার এটা অনেক এক্সপেন্সিভ। তো এই যে মানসিকতাটা উদ্যোক্তাদের কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে আরও আমাদের বিভিন্ন উদ্যোগ নিতে হবে, যে এখানে আমরা এখনও পিছিয়ে আছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে ক্যান্সারের ট্রিটমেন্টটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট, যেখানে একজন শুধু অঙ্কোলজিস্ট থাকবে না, একজন সার্জন থাকবে, অঙ্কোলজিস্ট থাকবে, ওই রিলেটেড
একজন স্পেশালিস্ট থাকবে, রেডিওলজিস্ট থাকবে। তো এই ট্রিটমেন্টটা যেটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, এই বোর্ডটায় আমি মনে করি যে প্রতিটা নিউ পেশেন্টের আসলে তার কেসটাকে একটা অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে যদি আপনি না করেন, তো তখন কি হয় যে আপনার যে ট্রিটমেন্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। হয়তোবা আপনি শুধু অঙ্কোলজিস্টের কাছে যাবেন, সে বলবে যে এখন সার্জারি করা দরকার নাই, আপনার একটা কেমো আমরা করতেছি। সার্জনের কাছে বললে আমরা কেটে দিচ্ছি। কিন্তু যখন তার একসাথে হবে তখন ডিবেট হয়, কাজ হয়। তো এই জায়গায় আমাদের এখনও হয়নি, মিসিং অনেক। আর পাশাপাশি আমাদের যে একটা গ্লোবাল বা আমাদের ন্যাশনাল কোয়ালিটি প্রোগ্রাম নাই, যে আসলে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 হসপিটালে কী ধরনের বেনিফিট থাকবে, ফ্যাসিলিটি থাকবে। তো এই স্ট্রাকচারগুলো আমাদের যতদিন না হবে ততদিন আমি মনে করি যে বেসিক ট্রিটমেন্টগুলার আমাদের যদি ঠিক না করি, প্রসেস প্রোটোকল আমরা না ঠিক করি, এই ধরনের অ্যাডভান্স কেয়ারের জন্য আমাদের অনেক সময়ও লাগবে এবং অনেক ভুল ট্রিটমেন্টও হবে। তার মানে আপনার পরামর্শটা কি? একজন মানুষ সাসপেক্ট করছে তার ক্যান্সার হতে পারে, তিনি প্রথম কোথায় যাবেন তাহলে? আমি মনে করি যে আসলে এখন একটা মানুষের যদি ক্যান্সার হয়, তো প্রথমেই আসলে সে তো বুঝতে পারবে না ক্যান্সার তার হয়েছে কি না। তো তার আসলেই উচিত যে অভিজ্ঞ চিকিৎসক বা একটা ভালো হসপিটালে বাংলাদেশে যাওয়া, যে ওখানে আমি মনে করি তার ইনিশিয়াল স্ক্রিনিংটা হবে। এবং এই স্ক্রিনিংটা করার জন্য আসলে তার দেখতে হবে যে যে ফ্যাসিলিটিতে সে যাচ্ছে ওখানে অভিজ্ঞ আপনার ভালো মেশিনারিজ আছে কিনা, ভালো ডাক্তার আছে কিনা। বললেন একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্রোটোকল দিতে পারবে, এরকম একটা জায়গায় যেতে হবে এবং এরকম একটা জায়গায় আসলে খুঁজতে হবে। কারণ আসলে আমাদের যেহেতু এগুলো ফ্যাসিলিটি এখনও পুরোপুরি ডেভেলপড হয়নি। আমাদের চিকিৎসা বিশেষজ্ঞরা প্রায় বলেন, আমরা শুনতে পাই যে বেশিরভাগ ক্যান্সার কেসেস খুব দেরিতে শনাক্ত হয় এবং অনেক ক্ষেত্রে একেবারে 3rd 4th স্টেজে গিয়ে আবিষ্কার হয়, যখন আসলে খুব বেশি কিছু করার থাকে না। এটা কেন হয় এবং এইটা দূর করবার আসলে উপায়টা কি? যে আসলে ক্যান্সারে তো অনেকগুলো স্টেজ থাকে, স্টেজ 1, 2, 3A, 4B, অনেক ধরনের স্টেজ থাকে। আর বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম ডায়াগনোসিস, আমি সব ডায়াগনোসিস বলবো না, ম্যাক্সিমাম ডায়াগনোসিসই আমাদের লেট ডায়াগনোসিসই হয়। এটার আসলে প্রথম কারণ হচ্ছে যে আমার আবার পুরনো কথাই বলতে হবে যে আমাদের ইনিশিয়াল স্ক্রিনিংগুলো আমাদের হয় না এবং পাবলিক অ্যাওয়ারনেস আমাদের নাই। তো এই অ্যাওয়ারনেস বিল্ড করাটা আসলে খুবই জরুরি। যেমন সিম্পলি একটা কর্পোরেট প্রতিষ্ঠানে অ্যানুয়াল হেলথ চেক আপ, তারপর হচ্ছে আপনার জয়নিংয়ের সময় কিছু ম্যান্ডেটরি আপনার টেস্ট করানো, তারপর হচ্ছে বছরে একবার একটা ফিজিশিয়ানের কাছে রেগুলার চেক আপ করা। এই যে কিছু বেসিক জিনিস, এগুলো করলে আমি মনে করি যে অনেক কিছুই অটোমেটিক্যালি বের হয়ে যায়। আর পাশাপাশি আমি আবারও বলবো যে সার্ভাইকাল ভ্যাকসিন প্রোগ্রাম কিংবা হচ্ছে আপনার ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, 40 বছর পুরুষের বয়স, 40-এর বয়স হলে আইদার একটা প্রোস্টেট অ্যান্টিজেন করা, পেটে যদি অনেক সমস্যা থাকে সেক্ষেত্রে একটা কোলোনোস্কপি করা। এই কিছু জিনিস, এগুলো আসলে একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল স্ট্যান্ডার্ড, এটা করে সবাই। এটা ভয়ের কিছু নেই, বাট এটা করলে আসলে আপনার কোলন ক্যান্সার আছে কিনা, আপনার একটা প্রস্টেট ক্যান্সার আছে কিনা, একটা ম্যামোগ্রাম করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো ব্রেস্ট ক্যান্সারের কোনো ইস্যু আছে কিনা। তো এগুলো আমি মনে করি মানে আমাদের আসলে সব কিছুরই বাজেট আছে। এটা আমি অনেক ফোরামে বলি যে আমাদের কাপড় কেনার বাজেট থাকে, ঈদের বাজেট থাকে, সব খাওয়ার বাজেট আছে, বাসা ভাড়া দিতে হয় বাজেট আছে, বা ইএমআই দিতে হয়, এখন ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করি, অনেক কিছু আমাদের। কিন্তু আমাদের লাইফ যত ফাস্ট হচ্ছে আমরা কিন্তু এখন অনেক কিছু ব্যবহার করি। আমরা প্রতি সপ্তাহে বাইরে খেতে যাই কিংবা মাসে একবার বাইরে খেতে যাই, কিন্তু আলটিমেটলি আমাদের হেলথে কোনো বাজেট থাকে না। তো আসলে সরকারের তো অবশ্যই উচিত যে ইউনিভার্সাল হেলথ কেয়ার কাভারেজ বা হেলথ ইন্স্যুরেন্সে যাওয়া। আর পাশাপাশি আমি বলবো যে আমাদের ফ্যামিলিতে বা আমাদের ব্যক্তিভাবে আমাদের একটা নিজস্ব হেলথের কিছু স্পেন্ড করার মানসিকতা রাখতে হবে। আমরা জানি যে বাংলাদেশে এই স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বিগত বেশ কিছু বছরে ভালো অগ্রগতি হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ এখনো প্রচুর আছে। আপনার কাছে জানতে চাইবো যে এই হেলথ অবকাঠামো এখন কিরকম আর আমাদের কোথায় যাওয়া উচিত। দুটো আলাদা করে আমি জানতে চাই। একটা হচ্ছে যে জেনারেল হেলথ ফ্যাসিলিটিস
হেলথ অবকাঠামো এবং এই ক্যান্সার স্পেসিফিক হেলথ অবকাঠামো? তো এখন আমাদের আসলে জনসংখ্যা অনুযায়ী 10,000 ডক্টর, জনসংখ্যা আমাদের একজন ডাক্তার রয়েছে, নার্সের সংখ্যা এরকম। পাশাপাশি ভালো খবর হচ্ছে যে প্রাইভেট সেক্টর 65% কন্ট্রিবিউট করছে টোটাল বেডের, 35% গভর্নমেন্ট। কিন্তু আবার এখানে একটা এক্সপেন্ডিচারেরও একটা গ্যাপ থাকে। সরকার অনেক কিছু যেহেতু সাবসিডাইজড, ওখানে খরচটা কম, কিন্তু কিউ আবার অনেক বেশি। প্রাইভেটে আপনার কিউ মোটামুটি, কিন্তু আপনার খরচটা আবার বেশি। আর পাশাপাশি জেনারেল হেলথ কেয়ারের আমাদের যদি অবস্থা বলি, আমরা মোটামুটি কার্ডিয়াক থেকে শুরু করে আমাদের গ্যাস্ট্রো, আমাদের হেপাটোলজি, মেডিসিন, রেসপিরেটরি, মানে আমরা বলবো যে আমাদের এখানে সব ট্রিটমেন্টই হয়, আমরা করতে পারি, সক্ষমতাটা আমাদের আছে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি বলি, ক্যান্সার ট্রিটমেন্ট আসলে খুবই জটিল। এটা আসলে আপনার ওয়ান ম্যান শো না। এটা এখানে আপনার আসলে একজন কেয়ার গিভার থেকে শুরু করে একজন সিনিয়র কনসালটেন্ট, ইভেন আপনার ইন্স্যুরেন্স, সবাই জড়িত। এটা আসলে একটা অনেক বড় একটা ইকোসিস্টেম। তো এই ইকোসিস্টেমটা আমাদের এখনও তৈরি হয়নি। ব্যক্তিগত উদ্যোক্তা হিসাবে বা প্রাইভেট অর্গানাইজেশন হিসাবে কিছু অর্গানাইজেশন আছে যারা মোটামুটি ক্যান্সারের ট্রিটমেন্ট করছে, কিন্তু সেটা আসলে মূলত মানে আমরা যতটুকু, যেমন একটা উদাহরণ দিই আমি, যে আমাদের রেডিওথেরাপি যে থেরাপি, এখানে 250টা বাংলাদেশে মেশিন দরকার, সেই জায়গায় আমাদের এখানে আছে মাত্র 30টা মেশিন। আমাদের কেমো বেড যেখানে আমাদের মিনিমাম 20 থেকে 50,000 বেড দরকার, সেই জায়গায় বেড আছে মাত্র 5,000 বেড হবে। আমাদের কেমো ড্রাগ, এটার প্রাইসও অনেক বেশি। এখানে আসলে অনেক ড্রাগ আমাদের ইম্পোর্ট হচ্ছে, আবার র মেটেরিয়ালের দামও অনেক বেশি থাকার কারণে আমাদের ক্যান্সারের ড্রাগও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তারপর আমাদের কোনো ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি নাই। যে কোনো দেশে একটা ক্যান্সার রেজিস্ট্রি থাকে, আমাদের দেশে সেই রেজিস্ট্রিটা নাই। তো সে কারণে আমরা বুঝতে পারি না এবং আমরা পেশেন্টটাকে ট্র্যাক করতে পারি না। আর আরেকটা যেটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যে আসলে আমাদের কোনো ডিজিটাল হেলথ ইকোসিস্টেম নাই। কিংবা আমাদের দেশে যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের কথা আমরা বলি ব্লাড ক্যান্সারের জন্য, সেটার বেড মাত্র 2টা সেন্টার করছে। আমরাও শুরু করব মার্চ এপ্রিল থেকে। তো যেখানে আমাদের পেশেন্ট এখনও ওয়েট করছে প্রায় 12,000 পেশেন্ট। তো আমাদের কোনো ট্রান্সপ্ল্যান্ট রেজিস্ট্রিও নাই, আমাদের একটা ইউনিক আইডিও নাই, যে আইডি দিয়ে আপনার ইলেকট্রনিক রেকর্ড থাকবে, টোটাল ট্র্যাকিং থাকবে। তো এগুলো কারণে যেটা হয় যে আসলে আমরা পেশেন্টের কখন তার কি লাগবে, কিংবা তার ট্রিটমেন্ট কোথা থেকে শুরু হবে, কতটুকু হয়েছে, এই জিনিসগুলো আমরা আসলে জানি না। আমাদেরকে আবার তখন তাকে একটা নিউ পেশেন্ট হিসেবেই ট্রিট করতে হয়। বিশেষজ্ঞরা বলেন যে আসলে আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করতে এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শুধু সরকারের একার পক্ষে সম্ভব না, এখানে প্রাইভেট সেক্টর তো আছেই, এবং আরও বেশি দরকার পাবলিক প্রাইভেট সেক্টর পার্টনারশিপ। তো সেই জায়গাতে আমাদের প্রতিবন্ধকতা কী এবং সেটা কিভাবে দূর করা যায়, আর মডেলটা কি হতে পারে, কি ধরনের ইনসেন্টিভাইজ করতে পারে সরকার এই ব্যাপারগুলোতে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা আসলে আমাদের অ্যাক্ট হিসেবেই রয়ে গিয়েছে স্বাস্থ্যসেবায়। তো অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, জায়গা দেওয়া হয়েছিল, কিংবা তখন জায়গাটা অ্যাকুইজিশন আমরা করতে পারা যায় না, আপনার অনেক জটিলতা থাকে, বিউরোক্রেটিক প্রবলেম থাকে, যেগুলো কারণে হয় না। আসলে প্রবলেম হচ্ছে যে সরকারি যে পেশেন্টগুলো ভর্তি বা যারা সিরিয়ালের জন্য আছে, তাদের এই পেশেন্টগুলো আমি মনে করি প্রাইভেটে ট্রিটমেন্ট করা সম্ভব। তো সেখানে একটা আপনি বলবেন যে খরচের একটা ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটা কাজ করবে। তখনই আসলে সরকারের সাথে আমাদের প্রাইভেটে আমরা যারা আছি ব্যবসায়ীরা, আমাদের সাথে এই নেগোসিয়েশনটা করবে যে আমরা আসলে কতটুকু আমরাও ছাড় দিব, আমাদেরকেও কতটুকু ইনসেন্টিভ বা আমাদেরকে আসলে কতটুকু ভর্তুকিটা দিবে। এই ইস্যুগুলো আমি মনে করি খুব বেশি জটিল ব্যাপার না। কারণ গ্যাপ আপনার যদি ধরেন 40% আমি ধরি থাকে, 20% হয়তো বা কথা আমরা ভর্তুকি দিলাম, আর 20% গভর্নমেন্ট আমাদের ভর্তুকি দিল। তো এটা একটা ব্যাপার হতে পারে। তারপর হচ্ছে যে বিভিন্ন স্কিম, যেমন ইন্ডিয়ায় মোদি স্কিম, আয়ুষ্মান ভারত, এরকম বিভিন্ন স্কিম আছে।
এই স্কিমের আমি প্রোজ অ্যান্ড কনস দুটাই আছে, কিন্তু আমার মতে হচ্ছে যে আমাদেরকে তো আসলে পেশেন্টদেরকে সার্ভ করতে হবে। তো এই জায়গায় আমি মনে করি যে আসলে এই ধরনের কিছু স্কিম করা যেতে পারে। আর আমি মনে করি যে যে হেলথের ডেটাগুলো, এই ডেটাগুলো আসলে আমাদের একটা মানে খুবই অবিচ্ছিন্ন অবস্থা, এবং এগুলো আসলে ডিজিটালাইজ না। এগুলো আসলে আমি মনে করি যে একটা নিজস্ব সরকারের একটা ডেটা সেন্টার থাকা দরকার, যেখানে শুধু ডেডিকেটেড শুধু হেলথ সেক্টরদের ডেটাই থাকবে। এবং এই ডেটাগুলোকে নিয়ে আমি মনে করি যে বাংলাদেশে যে গবেষণা এতগুলো সেন্টার আছে, আমরা প্রাইভেটরাই কিন্তু এখন অনেক উদ্যোগী হয়ে গেছি, এবং আমরাও কিন্তু এখন ডেটা নিয়ে অনেক কাজ করছি। তো এইগুলো জায়গায় আমরাও তখন অনেক কন্ট্রিবিউশন করতে পারবো। বিশেষায়িত হেলথ ফ্যাসিলিটিস, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এখন কীরকম আছে? জি, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা যেমন আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা একটা 180 বেডের ক্যান্সার হসপিটাল সুপার স্পেশালিটি সেন্টার করেছি, যেখানে আপনার বিশ্বের সব ধরনের ফ্যাসিলিটি আমরা রেখেছি। আমাদের ডায়াগনোসিস থেকে মলিকুলার ডায়াগনোসিস, জেনেটিক, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, রেডিওথেরাপি, এভরিথিং আছে। তো এরকম ফ্যাসিলিটি আসলে বাংলাদেশে আমি মনে করি যে অ্যাটলিস্ট 50-60টা থাকার দরকার। সেই জায়গায় আমাদের এখনও হয়তো বা এরকম ফ্যাসিলিটি হয়তো বা 4-5টা আছে। তো রেশিওটা আসলে ওই পর্যায়ে তো সেক্ষেত্রে যেটা হয়, কনফিডেন্স আমরা অবশ্যই পাচ্ছি। আমরা অনেক ভালো ভালো জায়গা থেকে রেফারেল পাচ্ছি, আমরা আমাদের ট্রেনিং ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ করেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই উদ্যোগটা স্কেলটা আসলে আমাদের আরও বড় করতে হবে। এই ধরনের বিনিয়োগ আসলে অনেক বড় বিনিয়োগ। তো এটা আসলে ব্যক্তিপক্ষে তখনই সম্ভব হয় যখন সরকার আপনাকে সাপোর্ট করবে, তখনই আপনি এই ধরনের উদ্যোগ আরও 5টা-10টা করতে পারবেন। মানে এই পার্টিকুলার কেসে কি ধরনের সাপোর্ট আসলে আপনারা জি, এক্সপেক্ট করেন? আমরা এক্সপেক্ট করি প্রথমত আসলে আমি বিশেষ করে আমার কথা যদি বলেন যে আসলে হাসপাতালের বিনিয়োগ আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই হাসপাতালের জন্য স্পেশাল একটা বিনিয়োগের নীতিমালা করা জরুরি। সেক্ষেত্রে যেটা দরকার, যেমন এখন আমরা হয়তো বা 6 বছর বা 7 বছরের জন্য বিনিয়োগটা পাই, কিন্তু এটা দরকার অ্যাটলিস্ট আমাদের 15 ইয়ার্স। পাশাপাশি যেমন আমাদের এখানে ট্যাক্সেশনের একটা অনেক বড় ব্যাপার চলে আসে। আজকে আমাদের ওষুধের দাম বলি বা আমরা আমাদের ডায়াগনস্টিক রিয়েজেন্ট, বিভিন্ন কিট, এগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে। এগুলোর কারণ হচ্ছে যে ট্যাক্স এখন প্রায় 40%-এর উপর। তো এটা যতক্ষণ পর্যন্ত আপনার একটা মানে 10-এর নিচে না আসে, আপনি আসলে ট্রিটমেন্টের খরচ কমানো খুব ডিফিকাল্ট হবে। পাশাপাশি ইনকাম ট্যাক্সও একটা অনেক বড় ব্যাপার আমাদের চলে এসেছে। আমি মনে করি বাংলাদেশে হাতে গোনে কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজ বা প্রতিষ্ঠান হসপিটাল ব্যবসায় আগ্রহী। অনেকে আগ্রহী আগে ছিল, কিন্তু তারা আসলে যখন দেখে যে এত বড় বিনিয়োগ করতে হয় এত বছরের জন্য, তো এটা আসলে তখন অনেকেই আপনার আগ্রহ হারিয়ে ফেলে। তো এই বিনিয়োগকারীদেরকে আপনার আমরা যদি আগ্রহী করতে তুলতে হয়, আমি মনে করি যে ট্যাক্স হলিডেও কিছু কিছু জায়গায় আমি মনে করি বিশেষায়িত হাসপাতাল কিংবা একটা 250 বা 300 বেডের উপর হয়ে গেলে আপনার 10 বছর বা 5 বছর অ্যাটলিস্ট ট্যাক্স হলিডে দেওয়া দরকার। এবং ম্যান পাওয়ার, বিশেষ করে এক্সপার্ট ম্যান পাওয়ার তৈরি, প্রযুক্তি অ্যাভেলেবেল করবার ক্ষেত্রে গভর্নমেন্টের কী করণীয়? আমাদের যারা রেগুলেটরি সংস্থা আছে, বিএমডিসি, বিএনএমসি, যেটা নার্সিং কাউন্সিল, ডক্টর কাউন্সিল, ওনাদেরকেও সহায়ক হতে হবে। কারণ আসলে ব্যাপারটা হয় যে আমরা ডাক্তার কিংবা নার্স আনা খুব কঠিন বাংলাদেশে, অনেক জটিলতা আছে, এবং আমাদের দেশে দক্ষ ট্রেনারের অভাব। এগুলো জায়গায় আমাদের আসলে জয়েন্ট কোলাবোরেশনে করতে হবে, তাদেরকে আরও আন্তরিকতায় করতে হবে আমাদের সাথে। কারণ আলটিমেটলি আমরা যত দক্ষ মানব সম্পদ বাড়াবো, আমাদের রুগীরাও তত ভালো থাকবে এবং কর্মসংস্থানও হবে। এবং শুধু দেশেও চাহিদা না, দেশের বাইরেও আসলে অনেক চাহিদা, কেয়ার গিভার, নার্স, রেজিস্টার্ড ডক্টরস, ফার্মাসিস্ট। তো এগুলো জায়গায় আমি মনে করি যে আমাদের ভূমিকা অনেক, কারণ আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি এবং ইয়াং পপুলেশন অনেক বেশি, এবং আমাদের একটা মাইগ্রেশনের যেহেতু একটা আমাদের অনেক বড় আয় রেমিটেন্স থেকে,
তাই মনে করি আমাদের এখন আসলে স্কিলড মাইগ্রেশনের কথাও চিন্তা করতে হবে এবং লোকাল সাপোর্টটাও আমাদের এনশিওর করতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য সেবা শিক্ষায় বেশ ভালো উন্নতি হয়েছে, অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে এবং সেখানে প্রচুর বিদেশি স্টুডেন্ট আসে, 50% বিদেশি স্টুডেন্ট এই জায়গাগুলোতে আসে। অর্থাৎ এখানে স্বাস্থ্য শিক্ষার একটা হাব মোটামুটি তৈরি হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্য সেবার একটা হাব তৈরি হতে পারছি না কেন? সেখানে বাধা কোথায়? সেখানে উল্টা আমাদের দেশের মানুষ বাইরে যাচ্ছে, যেখানে বাইরে থেকে পড়তে আমাদের দেশে আসছে। আসলে আমাদেরকে হেলথ সিস্টেমের প্রতি বিশ্বাস বাড়াতে হবে, যেটা করোনায় তো আসলে আমরা কেউই বের হতে পারিনি, কিন্তু দেশেই আমরা চিকিৎসা করেছি এবং আমরা মোটামুটি ট্রিটমেন্ট করেছি এবং দিতে আমরা যথেষ্ট পরিমাণের সাপোর্টও করেছি। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নীতি সহায়তাগুলো বাড়ানো। পাশাপাশি আমি বলবো যে আমাদের যে এই ট্রেনিং ডেভেলপমেন্টও ফোকাসটা আমাদের বাড়াতে হবে। এখানে আমাদের একটা জায়গা এখন খুব বেশি জরুরি আমি মনে করি, আমাদের যে ইকোসিস্টেমটা সেটা এখনও তৈরি হয়নি। তো ইকোসিস্টেমটাই আমাদের আসলে তৈরি করতে হবে, হেলথ ইকোসিস্টেম। আর আমাদের পেশেন্টরা এখনও আপনার যে এই যে $5 বিলিয়ন আমাদের যে আজকে বাইরে রপ্তানি হচ্ছে, এখানে শুধু $5 বিলিয়ন না, এখানে আনুষঙ্গিক তারা যে হোটেল লজিং করছে, খাওয়া দাওয়া, এটা বিরাট ট্রান্সপোর্ট, হেলথ ইকোনমি, হেলথ ট্যুরিজম ইকোনমি, যেটাকে রিভার্স মেডিকেল ট্যুরিজম করা সম্ভব, অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে গভর্নমেন্টের তো অনেক ইপিজেড করছে, তো আমি মনে করি একটা হেলথেরও একটা ইপিজেড করা দরকার। একটাই দিয়ে শুরু করি আমরা। মানে সেখানে কি কি হবে? সেখানে আসলে আমাদের হেলথ মেডিকেল কলেজ থাকতে পারে, আমাদের আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউট থাকবে, লজিংয়ের জন্য আমাদের বাসা থাকবে, আপনার লং টার্ম কেয়ারের জন্য হসপিস কেয়ার ফ্যাসিলিটিসগুলো থাকবে। আপনি হেলথ টিপিজেডের কথা বললেন, আমার কাছে এটা নতুন আইডিয়া। আপনি কি এটা নতুন ফ্লোট করলেন এই আইডিয়াটা, নাকি এটা নিয়ে আগে কোনো কথাবার্তা হয়েছে? না, কথাটা মানে টিভি বা পেপারে প্রথমে আমি বলছি, আইডিয়াটা ফ্লোট করলাম, কিন্তু এটা নিয়ে আসলে আমি তো অনেক জায়গায় দেখেছি এবং আমি যেহেতু কাজ করেছি, তো আমি আসলে দেখলাম যে, একটা উদাহরণ দিই, ইন্ডিয়ায় আমি একটা ক্যাম্পাস এরকম ভিজিট করেছি। এত আসলে মনোমুগ্ধকর ক্যাম্পাস, দিল্লি থেকে 2 ঘন্টা দূরে, এবং ক্যাম্পাসে মনে হলো সব কিছু আছে। তো এবং দেখলাম মানুষও যাচ্ছে এবং একটা ট্রাভেল ডেস্টিনেশন হাব হয়ে গেল। আমেরিকা থেকেও দেখলাম হার্ভার্ড থেকে বড় প্রফেসররাও ক্লাস নিচ্ছে। তখনই আমার মনে হলো যে আসলে বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল আমাদের যে গাইডলাইন, ওই গাইডলাইন আপনি আসলে এটা করতে পারবেন না। তো তখনই আমি চিন্তা করলাম যে ওয়াই নট ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের এতগুলো ইপিজেড, যেখানে আমরা ফরেন ইনভেস্টার্সদের এনকারেজ করি এবং রুলস রেগুলেশন চেঞ্জ করি। এবং কিন্তু বাংলাদেশেও কিন্তু আসলে অনেক কেয়ার এন্টারপ্রেনার্স, ইনভেস্টার্সরা আছে এবং যারা বাইরের ইনভেস্টরদের সাথেও কানেক্টেড এবং তারা কিন্তু ইনভেস্ট করতে চায়। এবং বাংলাদেশেও আসলে চাইনিজ অনেক ইনভেস্টার্সরাও এসেছিল, বাট সামহাও আসলে এটা হয়নি। হসপিটালটা তো আসলে মনোটোনাস জায়গা, সত্যি কথা যেটা আমরা তো আসলে পারি না, কারণ আমাদের আসলে জায়গার অনেক স্বল্পতা বাংলাদেশে। তো আপনি যখন একটু দূরে আপনি করলেন এবং এটাকে আপনি যখন রিকগনাইজড বাই গভর্নমেন্ট এবং আপনার ফরেন ইনভেস্টার্সরা থাকবে, তখন কিন্তু এটা খুবই একটা ডেস্টিনেশন হয়ে যাবে মানুষের, যে আচ্ছা ঠিক আছে আমরা যাই। তখন শুধু বাংলাদেশ না, ইভেন বাংলাদেশের যারা বাইরে থাকে তারাও কিন্তু আসে, আমাদের এখানেও আসে, তারাও তখন এখানেও আসবে। এবং নেইবারিং কান্ট্রিজ যারা আপনার নেপালের, ভুটানের, অনেকেই কিন্তু আমাদের দেশে, যে আপনি যখন বলেছেন পড়াশোনা করে, তখন তারাও কিন্তু ট্রিটমেন্টে, তারাই কিন্তু ডাক্তার হয়ে ওই দেশে প্র্যাকটিস করে, তখন তারাই রুগী আবার এখানে পাঠাবে। তো এটা কিন্তু একটা চমৎকার সিস্টেম, যেটা আসলে আমি মনে করি একটা পাইলট প্রকল্প হিসেবে আমাদের দেশের সরকারের করা উচিত। আমরা আশা করি গভর্নমেন্টের কানে এটা পৌঁছবে এবং আপনারাও গভর্নমেন্টের কাছে এগুলো নেবেন এবং সেটা হবে। বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্ট খুবই এক্সপেন্সিভ, এটা মধ্যবিত্তের পক্ষেও অ্যাফোর্ড করা অনেক সময় কঠিন হয়, নিম্নবিত্তের পক্ষে তো হয়ই। এই পার্টিকুলার জায়গাতে আপনি স্বাস্থ্য বিমার পটেনশিয়াল কীরকম দেখেন, বা এটার প্রয়োজনীয়তা কতটুকু আপনি উপলব্ধি করেন? নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, কার্ডিয়াক, নিউরো, নেফ্রো, ক্যান্সার, এগুলো আসলে ব্যয়বহুল এবং ক্যান্সারটা আসলে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসার ভিতরেই।
কারণ ক্যান্সারের যে নতুন টেকনোলজিগুলো, মেডিসিনগুলো, এগুলো আসলে রিসার্চ ডেভেলপমেন্ট অনেক খরচ, এটা অনেক এক্সপেন্স এবং ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং বাংলাদেশেও যেহেতু এন্ড পেশেন্টসদের সার্ভিস দেই, তা একটা ডেডিকেটেড ক্যান্সার হসপিটাল করা অনেক এক্সপেন্সিভ। কিন্তু এখানে ইন্স্যুরেন্স আসলে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। এই যে ইকোসিস্টেমে যে পেশেন্ট যাদের এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু আসলে কাভারেজ পাচ্ছে না। বিশেষ করে রেডিওথেরাপি, যেটা সবচেয়ে বেশি দরকার হয়, সেটা যেহেতু আউটডোরে চলে যাচ্ছে, এই কারণে এটা কিন্তু পাচ্ছে না। তো এই ক্যান্সার পেশেন্টস কিংবা আমাদের নেফ্রো পেশেন্ট, কারণ বাংলাদেশে আপনি যদি ইন্স্যুরেন্স মার্কেটের পেনেট্রেশন দেখেন, ইট ইজ লেস দেন 1%, যেখানে আপনার ইন্ডিয়ায় আপনার 7%, সিঙ্গাপুরে 10%। তো এগুলো কিন্তু আসলে আমাদের দেশে খুব ইজিলি সম্ভব না হলেও পাইলট প্রকল্প হিসেবে কিছু কিছু জায়গায় কিন্তু করা যায়, যে এই এমবেডেড কিছু ইন্স্যুরেন্সের প্রোডাক্টস আমি মনে করি এই ক্যান্সার পেশেন্টদের জন্য করা খুব জরুরি হয়ে গেছে। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তাদের অনেক এক্সপেন্স হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি তো ভলিউমে আপনি যদি চিন্তা করেন এবং আপনি যদি একটা লং টার্ম আপনি কমিউনিটি বিল্ডিংয়ে আপনি যদি চিন্তা করেন, তো এগুলো ইন্স্যুরেন্স কিন্তু পৃথিবীর উন্নত সব দেশেই, ইভেন ইন্ডিয়াতেও আছে, কিন্তু বাংলাদেশে নাই। তো আমি মনে করি এখানে ইন্স্যুরেন্সের অনেক বড় ভূমিকা আছে। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, আমাদের যে ডোনেশন পলিসি বা আমাদের যে এখন এনবিআরের যে ডোনেশন স্ট্রাকচার, সেক্ষেত্রে সেগুলো কিন্তু আসলে আমি মনে করি একটু চেঞ্জ করা উচিত। কেমন, যে এখন যেমন রেজিস্টার্ড হসপিটালই শুধু আপনার এনবিআরের রেজিস্টার্ড হসপিটাল কিংবা এনজিও তারাই শুধু পায়, কিন্তু যারা আসলে দরিদ্র সীমার নিচে বা তাদের একটা ইনকাম সাপোর্ট করছে না, তারা আবেদন করবে। তখন কিন্তু আনানিমাস অনেক ডোনার বিদেশে আমরা দেখি যে ডোনেশন হয়, এটা একটা বাইদার পেশেন্টের নামেই ডোনেশন করে ফেলে কিংবা একটা ক্যাবিন ডোনেট করে, কিন্তু এটা কিন্তু আমরা প্রাইভেটে আমাদের স্কোপটা নাই, আমরা পারি না। মানে করেন না, মানে করতে পারা যায় না, না, আমরা করতে পারা যায় না, এবং এটা আসলে খুবই জটিল প্রক্রিয়া দেখে এটা হয় না। গভর্নমেন্ট যদি একেবারে ফ্লাড গেট খুলে দেয়, সেই ক্ষেত্রে এটা মিসইউজ হবার। হ্যাঁ, অবশ্যই মিসইউজ হওয়ার অবশ্যই সুযোগ আছে। সে কারণে আমি বললাম যে আমরা পেশেন্টের নামে, যে জেনুইন পেশেন্ট, এবং একটা হসপিটালে আপনি 50টা পেশেন্ট এই বছরে ডোনেশনের সে রিসিভ করতে পারবে, বা এরকম কিছু পলিসি আমি মনে করি করলে তখন কি হবে, যে ট্যাক্স রিইম্বার্সমেন্টেরও যেহেতু একটা ব্যাপার থাকে, এই কারণে মানুষ ডোনেশনও করে, এটা বাস্তবতা। তো তখন কি হবে, যে যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, তারাও তখন আসলে এই ডোনেশনে আরও বেশি আগ্রহী হবে। আপনি যেটা বলছেন, বাংলাদেশ যদি এরকম একটা স্বাস্থ্য বীমা সেবা চালু করতে পারে, এরকম একটা ব্যবস্থাপনা যদি করতে পারে, তাহলে হেলথ কেয়ারে কি ধরনের পরিবর্তন আসলে আসবে ওভারঅল? আজকে যে আমরা আলোচনা করছি ক্যান্সার কিংবা নেফ্রো, এরা অনেক বেশি বেনিফিটেড হবে। কারণ যেটা হবে যে তাদের হেলথ কেয়ার এক্সপেন্ডিচারটা আউট অফ পকেট থেকে অনেকটা রিইম্বার্স তারা করতে পারবে, তারা সরকারের সাপোর্ট পাবে, বা তারা এই যে ইন্স্যুরেন্সের আওতায় এই নেটওয়ার্কে থাকলে তখন তারা এই রিইম্বার্সমেন্টগুলো পাবে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তাদের এখন যেই একটা টেনশনে থাকতে হয় এবং কম্প্রোমাইজড হেলথ কেয়ার হয়ে যায়, যে আসলে আমরা কম্প্রোমাইজ করছি নিজের স্বাস্থ্য নিয়ে, যে ব্যথা আছে না, এখন গেলে খরচ হবে, দরকার নাই, কি দরকার, কিন্তু এভাবে করে কিন্তু রোগটা আরও বাড়তে থাকে। তো এবং হয়তো বা সেটা খারাপ জায়গায় সাব স্ট্যান্ডার্ড কোনো প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করলো, যেটাতে তার ঝুঁকি আরও বেড়ে গেল। তো তখন কিন্তু ইন্স্যুরেন্সটা থাকলে সে তখন চাবে যে সে ভালো জায়গায় ট্রিটমেন্ট করুক। তো সেক্ষেত্রে আমি মনে করি ইন্স্যুরেন্সের পেনেট্রেশনটা আরও বাড়াতে হবে আমাদের, এবং এই প্রোডাক্টসগুলো ইন্স্যুরেন্স সেক্টর আর আমাদের যারা হেলথ কেয়ার সেক্টর, এদের আসলে একটা গোল টেবিল বৈঠক কিংবা এই ফোরামগুলোতে আরও অ্যাক্টিভিটি বাড়ানো দরকার হলে আমি মনে করি এগুলো কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের শুরু করলে তারাও আসলে ভলিউম পাবে
এবং আমরা আসলে উৎসাহিত হব যে আমাদের এই কাভারেজগুলো হোক। জনাব সাকিব শামীম, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম ল্যাবএইড ক্যান্সার হসপিটাল এবং সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিব শামীমের সঙ্গে। আমরা জানবার চেষ্টা করলাম বাংলাদেশে ক্যান্সার রোগের পরিস্থিতি কী, এই ব্যাপারে সচেতনতা কতটুকু, আমাদের ভবিষ্যতে এই রোগের ব্যাপারে করণীয় কী। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্যে। আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।